অফিসে কোনো কাজ ছিল না, তাই এসির মধ্যে বসে এইভাবে আমি ঘুমোচ্ছিলাম। যাই হোক, অফিস থেকে চলে আসার পর কাজবাজ করে নিয়ে এখন বাজে 11টা। এই যে 11টা 15 হতে যায়। আমি এখন এখানে দুধ জাল বসিয়েছি। ব্যাপারটা হচ্ছে এত রাতে আমি কেন দুধ জালটা আমি বসিয়েছি, এই কারণেই বসিয়েছি দই পাতবো বলে। যেভাবে গরমটা পড়েছে, বাইরে কেনা দই পার ডে কিনতে গেলে অনেকটা টাকাই খরচা হয়ে যাবে, তাই ঠিক করলাম ঘরেই দই পাতবো। আমি এখন দই পাতবো, তার জন্য দুধ জাল দিচ্ছি। তো তাই ভাবলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এরকম নাড়িয়ে নাড়িয়ে যতটা পারবে মোটামুটি একটু ঘন করে নেবে। আমি এরকম নাড়িয়ে নাড়িয়ে ঘন করে নিচ্ছি দুধটাকে। দুধটা একটু ঘন হলে দইটা যে পাতবো সেটা ভালো বসবে। আরও একটা কথা বলে রাখি, যারা ইন্ডাকশানে করবে তারা কিন্তু কন্টিনিউয়াস এই রকমভাবে নাড়তে থাকবে, কারণ নিচে ধরে যাওয়ার চান্স থাকে। আর এটাকে নাড়াচাড়া করার জন্য গ্যাসটা সিম করে নেবে। আর যারা ইন্ডাকশানে করবে তারা এরকম একসাথে রেখে তারপরে দুধটাকে নাড়াচাড়া করবে। দুধটা নামিয়ে নিয়েছি। দুধটা এবার ঠান্ডা করতে দিয়েছি। এটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হবে। আর আমি এখানে নিয়েছি টক দই। এটা কেনা টক দই। প্রথমবার আমি কেনা টক দই দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, কিন্তু এরপরে যে দইটা পাতা হবে সেটার জন্য আর আলাদা করে টক দই কিনতে হবে না, কারণ এখানে যে টক দইটা রেডি হয়ে যাবে সেটা দিয়েই ক্রমাগত তোমরা বাড়িতে টক দই বানিয়ে নিতে পারো। এখানে যে টক দইটা রয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখানে হালকা করে জল বেরিয়েছে। তো জলটা রাখতে দেবে না, জলটা ঝরিয়ে নেবে। টক দই থেকে একেবারে জলটা ঝরিয়ে নেবে, শুধুমাত্র দইটা দেবে। না হলে আচ্ছা, এই যে অল্প একটুখানি দিয়ে দিলাম। গ্যাসে বসানো অবস্থায় বা ইন্ডাকশানে বসানো অবস্থাতে কোনোভাবে টক দইটা দেবে না, না হলে কিন্তু দুধটা কেটে যাবে। গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে, একটু সামান্য ঠান্ডা হলে দইটা দিয়ে দেবে। আর এই দুধটা পুরোপুরি ঠান্ডা হবে না, আবার পুরোপুরি গরম হবে না। হাত ছোঁয়া অবস্থা যখন আসবে তখন দইটা পাতা হবে। তো এখন আমি এটা নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি, যাতে দুধটা পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে একটু গরম থাকে। দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, মানে খুব ঠান্ডা না আবার খুব গরম না, হাত দেওয়া যাচ্ছে।
আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, এই যে এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। তো এখানে আমি দই দিয়েছি, আর দইটা আমি এরকমভাবে একটু মাখিয়ে নেব। এখানে দইটা আমি মাখিয়ে নিয়েছি এই পাত্রটাতে। এরপর আমি এখানে দুধটা ঢেলে দেব। এখানে আমি দুধটা ঢেলে নিয়েছি, আর এখানে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এটা আমি সারা রাত আমি রেখে দেব। এখানে দুধটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখবে না, ফ্রিজে তার পরের দিনকে রাখবে। এটা মোটামুটি 7-8 ঘন্টা বাইরে রাখতেই হবে, গরম ওয়েদারেই রাখতে হবে। তো এটা আমি এখন রেখে দিচ্ছি, আর এটা সারা রাত এরকম একটা ঢাকা দিয়ে বাইরে রেখে দিতে হবে। নেক্সট মর্নিংয়ে এই যে দইটা একেবারে পারফেক্টলি বসে গেছে, এই দেখো। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে দইটা বসে গেছে। এরপর এটাকে আমি 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখো কত সুন্দরভাবে দইটা বসে গেছে। সকালে যোগাসন প্র্যাকটিস করার পর এটা প্রতিদিন আমার জলখাবারে মোটামুটি থাকে। মানে যোগাসন প্র্যাকটিস করার পর এখানে দেখতে পাচ্ছ কিশমিশ রয়েছে, সয়াবিনের দানা রয়েছে, আর আমন্ড বাদাম রয়েছে। সয়াবিনের দানা আমরা প্রত্যেকেই জানি প্রোটিনযুক্ত। যারা হেলথ কনসিয়াস তারা প্রতিদিন যোগাসন প্র্যাকটিস করার পর এগুলো খেতে পারো। মে দিবসে অফিস আমার ছুটি, দিদি বানিয়ে ফেলেছে চাউমিন। ব্রেকফাস্ট করার পর যেটা করলাম, ফেসবুক স্ক্রল করলেই দেখতে পাই এক বাটি বরফের মধ্যে, মানে বরফ জলের মধ্যে মুখ ডুবিয়ে দিচ্ছে। ওটাকে নাকি বলা হয় আইস ফেশিয়াল। তো আমি এক বাটি বরফ জলের মধ্যে মুখ ডোবাতে পারছি না, তাই আমি এই আইস কিউবটা নিয়ে মুখের মধ্যে ঘষবো। আইস কিউবটা গরমের জন্য খুবই ভালো। এটা ঘামাচি দূর করে, মুখের যে র্যাশ রয়েছে বা ব্রণ রয়েছে, আইস কিউব ভীষণ উপকারী। র্যাশের ওপর বা ব্রণর ওপর যদি আইস কিউব যদি ঘষা যায় তাহলে সেটা খুব তাড়াতাড়ি বসে যায় আর রিমুভও হয়ে যায়। আইস কিউব প্রতিদিন যদি মাখতে পারো তাহলে ঘাম খুব কম হবে, ঘামাচি হতে দেবে না। যাদের ঘামাচি হয়েছে সেই ঘামাচির ওপর আইস কিউব ঘষে দিলে ভালো, মানে আস্তে আস্তে ঘামাচিটা কমতে থাকবে। যারা ডাইরেক্ট আইস কিউব দিতে পারবে না তারা একটা রুমালে করে বা কাপড়ে করে মুখে দিতে পারো, বা যেখানে যেখানে ঘামাচি হয়েছে সেখানে আইস কিউব দিতে পারো। এরপর চান টান সেরে আমি নিম টোনারটা লাগিয়ে নিচ্ছি। নিম তোমরা সবাই জানো নিম ত্বকের জন্য খুবই ভালো, সেই জন্য আমি চান টান করে নিম টোনারটা দিয়ে দিচ্ছি, যাতে মুখের যত ব্যাকটেরিয়া আছে, আইস কিউব তো ব্যাকটেরিয়া তো দূর করেই, সাথে নিম টোনারও কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম। এরপরে আমরা দেখে নেব টক দইটার কি অবস্থা। আমি 2-3 ঘন্টার জন্য টক দইটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এরপরে দেখব যে টক দইটার কি অবস্থা। এই যে
এই দেখো, একদম প্রপারভাবে জমে গেছে। এই দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ টক দইটা একেবারে কি সুন্দর জমে গেছে। বলে রাখি, টক দইটা আমি প্রথমবার বানালাম। এই ব্লগটায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে টক দই বানাতে হয়, আর ত্বকের যত্ন নেওয়ার জন্য আর যারা হেলথ কনসিয়াস তাদের জন্য ছোট ছোট টিপস দিয়ে দিয়েছি। যারা ব্লগটা এখনও দেখোনি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর পরের দিনকে বানাবো মিষ্টি দই। মিষ্টি দই কীভাবে বানাবো যেদিন বানাবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।